হচ্ছে জোনাকি পোকার মতো, অন্ধকারেও নিজে জ্বলজ্বল করে। আমরা কথা বলছি বই নিয়ে, বইমেলায়। এনিগমা টেলিভিশন আয়োজনে বিশেষ অনুষ্ঠান নতুন মলাটের ঘ্রাণ এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা, লেখক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আহসান কবির। আপনাকে স্বাগত। প্রথমে প্রশ্ন আমার কাছে, আপনি তো লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন, সাংবাদিকতাও করেছেন। এই বইমেলায় আপনি কবে থেকে যাওয়া শুরু করেছিলেন? এটি 85 সালের ফেব্রুয়ারি মাসে আমি ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তো ওটা জানুয়ারি মাসে ছিল, 29 তারিখ। তো মেলা শুরু হতো যথারীতি এবং মেলায় গেলাম। তো এখন যেমন পার্কের মধ্যে হয় তখন হতো না, বর্ধমান যে ভবন ওই ক্যাম্পাসেই হতো। তো সেবারই প্রথম যাওয়া, এবং এটা 1985, এইটুকু আমার মনে আছে। আপনার কি মনে আছে আপনি কোন বইটা প্রথম কিনেছিলেন? হ্যাঁ, সেটা হচ্ছে ডক্টর আহমেদ শরীফের বই। ডক্টর আহমেদ শরীফের বই কেনা দিয়ে আমার প্রথম বই মেলা কেনা শুরু, এবং দ্বিতীয় বইটা ছিল হুমায়ুন আহমেদের। আপনি লেখালেখির ক্ষেত্রে যে শুরু করলেন, বইমেলায় কবে আপনার প্রথম বই আসলো? এটা 1993 সালে, কবিতার বই কষ্টে কষ্টে কোষ্ঠী পাথর। কবিতা লিখেছেন, রম্য মূল জায়গা আপনার, লিখেছেন উপন্যাস। এই বইমেলায় কি বই আসছে আপনার? এটা হচ্ছে রাজনৈতিক রম্য। তো রাজনৈতিক রম্যের মধ্য থেকে আসলে আমি কি বিষয়ে লেখালেখি করেছি এটা বোঝা যায়। এবারের নাম হচ্ছে মিসেস লক্ষণ সেন ও মহাজন। আপনি তো এরকম সিরিজ তো আগেও করেছেন, আপনি আগের নামগুলি কি বলবেন? হ্যাঁ, মলাটবন্দি বাংলাদেশ সিরিজের বই বলি। যদি আমি 2007-08 ধরি, সেই সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক ছিল। তখন ছিল তত্ত্বাবধায়ক স্বামী, পরের বছর ছিল সংস্কারপন্থী স্ত্রী, এরপরে নির্বাচনেও শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। নাম হলো তত্ত্বাবধায়ক স্বামী যোগ সংস্কারপন্থী স্ত্রী সমান সমান ডিজিটাল পোলাপাইন। তারপরে এই যে খালেদা জিয়াকে ওনার বাসভবন থেকে যে চলে যেতে হলো, সে বছরের বইয়ের নাম ছিল পরের বছরের ডিজিটাল হাসু বাস্তুহারা পুতুল। তারপরে একদম ইঙ্গিত থাকতো, এবং সরাসরি আসলে যারা শাসন করছেন কোনো না কোনোভাবে তাদের আমি নিয়ে আসতাম। যেমন 14-15 সালের নির্বাচনের সময় আবার আলোচিত হলেন তিনজন, হাসিনা, খালেদা এবং আমাদের এরশাদ সাহেব। তো আমার বইয়ের নাম ছিল তখন আপা, ম্যাডাম ও থুতু বাবার দেশে। কারণ এরশাদ বললো আমি যদি নির্বাচনে যাই মানুষ আমাকে থুতু ফেলবে, তো এই জন্য থুতু বাবার দেশে। এরকম ছিল আসলে। আমরা আপনার কাছে ফিরবো। আচ্ছা, এই বইগুলো কি সব জাগৃতি থেকে? না, জাগৃতি থেকে 2015 সালে আমার, 2016 সালে আমার শেষ বই বেরিয়েছিল দুঃখ বাড়ি। দীপন আসলে 15 সালের 31 অক্টোবর নিহত হন। তারপরে আমার একটি বই মাত্র বেরিয়েছিল জাগৃতি থেকে। টোটাল সম্ভবত 16 কিংবা 17টা বই বেরিয়েছে জাগৃতি থেকে 2000 সাল থেকে এই পর্যন্ত। দীপন তো বইমেলাতেই আক্রান্ত হয়েছিলেন। না, দীপন আক্রান্ত হয়েছিলেন শাহবাগে আজিজ মার্কেটে জাগৃতি প্রকাশনের অফিসে। কি বইমেলার সময় না অন্য সময়? না, 31 অক্টোবর 2015। আমরা এই প্রসঙ্গে আপনার কাছে ফিরবো আবার। আমাদের সঙ্গে রয়েছেন লাবণ্য মণ্ডল, আপনি গবেষণা যুক্ত রয়েছেন, বাংলা বিভাগে শিক্ষকতা করছেন। জি। আপনার এই মেলায় একটা বই আসছে, বলবেন? বইটি গবেষণামূলক বই। বইটির নাম হচ্ছে সেলিম আল দীনের নাটক, অভিযাত্রা ও গন্তব্য সন্ধান। কোন প্রকাশনী থেকে এটা? এটা মাওলা ব্রাদার্স থেকে। মাওলা ব্রাদার্স থেকে আসছে। তো এটা মূল মানে আপনার কয়টা প্রবন্ধের এখানে সন্নিবেশ ঘটেছে? এখানে 4টি অধ্যায়ে বিন্যস্ত করে এই বইটি গ্রন্থনা করা হয়েছে। তো সেখানে সেলিম আল দীনের যে সামগ্রিক নাট্যকর্ম, সেটির উপর ভিত্তি করে 3টি অধ্যায় করা হয়েছে। আর প্রধান যে অধ্যায়টি, আমার যে শিরোনাম অভিযাত্রা ও গন্তব্য সন্ধান, সেই উপশিরোনামের ভেতরে 10টি নাটক নিয়ে 10টা স্বতন্ত্র প্রবন্ধ সেখানে আছে। আমরা এই বিষয়ে আরও কথা বলবো, এই কন্টেক্ট এবং আধেয় নিয়ে। আপনি মূলত যে পড়াচ্ছেন এখন তরুণদের, আপনি তরুণ শিক্ষক। এই বর্তমান প্রজন্মের মধ্যে এই যে কাগজে বই পড়ার প্রবণতা আপনি কেমন দেখেন? প্রথমত বই পড়ার প্রবণতা দেখি না, এবং সেটা খুবই দুঃখজনক ব্যাপার এবং খুবই সত্য ব্যাপার যে বই পড়া, জ্ঞান চর্চা, এই সৃজনশীল যে কাজ, এর সাথে একটা তরুণ এবং কিশোর একটা বড় অংশের তারা বই থেকে, জ্ঞান চর্চা থেকে অনেকটা দূরে আছে।
তো সেখানে বইয়ের যে হার্ড কপি আমরা যেটা বলছি সরাসরি মুদ্রণ বই তো হ্যাঁ মুদ্রণ কপি, সেটি পড়ার প্রবণতা তো খুবই কম, মানে একেবারে ভয়ঙ্করভাবে বই তাহলে কি পড়ার তারা প্রবণতা কম। নিউ মিডিয়ায় যে আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্ম ই বুকস এগুলি কি তারা পড়ছে? হ্যাঁ, আমি সেখানে আসছি যে পড়ছে এবং তারা ভাবছে যে পড়ছি, কিন্তু আসলে কিন্তু সেটা পড়ছে না। সাধারণত যেটা হয়, কেউ যখন পিডিএফ বা সরাসরি অনলাইন থেকে বই পড়ে তখন একটা প্রবণতা কাজ করে যে যেহেতু এই আমি যখন আমার ফোন বা ট্যাবে বই পড়ছি, দুটো পাতা পড়ে ভাবে যে না আমি তো যে কোনো সময় পড়তে পারবো, কাজেই সে সেটা জমিয়ে রাখে। তো এভাবে দেখা যায় যে পিডিএফ জমাতে জমাতে কিন্তু পিডিএফের পাহাড় হয়ে যায়, কিন্তু ওই পড়াটা আর হয়ে ওঠে না। আরেকটি ব্যাপার হচ্ছে, যদি পড়া হয়ে ওঠেও তারপরও যখন আপনি একটি বই হাতে নিয়ে পড়বেন, তো বইয়ের যে কাগজ, তার যে স্পর্শ, গন্ধ, সেটি কিন্তু পাঠকের সাথে শারীরিক এবং মনস্তাত্ত্বিকভাবে একটা সম্বন্ধ গড়ে ওঠে। তার ফলে ওই পঠন ক্রিয়াটা খুবই কার্যকর হয়, অর্থাৎ যে বোধগম্যটা সেটা সহজ হয় এবং পঠনের যে উপলব্ধি সেটাও খুব ভালোভাবে উপলব্ধি করা যায় এবং নিবিড় পাঠ করা যায়। আহসান কবির, আমি এখানে প্রশ্ন করতে চাই, এই যে আমরা জুলাই বিপ্লব দেখলাম, জেনজি জেনারেশন আমরা দেখলাম, আমরা তো দেখলাম যে এখানে ভার্চুয়ালে মুখ তারা মোবাইলে গুজে থাকে না, তারা অনেক পড়াশোনা করে, তারা চেতনা রাখে এবং তারা পাঠ করে। এই বইমেলায় আপনি দেখলেন তরুণদের, আমরা গত বইমেলাও দেখেছি তরুণদের সমাগম, তাদের বিক্রয়, তরুণদের নিয়ে বইও বেরিয়েছে, আপনিও লিখেছেন, এই বিষয়ে কি বলবেন একটু? আমি আসলে তরুণদের নিয়ে সবসময় আশাবাদী, শুধু আমি না, বছরের পর বছর ধরে, শতাব্দী ধরে তরুণদের উপরে নির্ভর করেই কোনো দেশ কিংবা কোনো সাহিত্য সামনের দিকে এগিয়েছে। এটি হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা হাজার বছর ধরে আগে গুহাচিত্র হতো অথবা পাতায় লিখতো, সেখান থেকে কাগজে লেখা আসছে, সেখানে মানুষের যে একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে, যে উনি যেটা বলছিলেন, এর বাইরে আমাদের এই কম্পিউটার জগৎটা খুব একটা বেশি দিনের না, খুব একটা বেশি দিনের না। তো এই মনস্তত্ত্ব তৈরি হতে হয়তো বা সময় লাগবে। আচ্ছা, আর পিডিএফটা আমি আজকে পড়ছি না, হয়তোবা আমি এখানে নাটক বা অন্য কিছু দেখছি, অথবা এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ছবিটা আমি দেখছি, সেগুলো হয়তোবা বেশি দেখা হচ্ছে, পাঠ হয়তো বা কমে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইয়াং যে ছেলেপেলেরা, তারা আসলে সাবজেক্টিভভাবে ৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে তার কোনো প্রশ্ন জেগেছে, সে ডাউনলোড করে করে কে কী লিখেছে সেটা পড়ছে, এইভাবে তারা দেখতে যাচ্ছে। ইভেন রিলিজিয়ান, ইভেন পলিটিক্স তারা ডাউনলোড করে, আমরা এই ডাউনলোড প্রজন্ম বলি, কিন্তু এটা ভালো অর্থে, যে জানার আগ্রহ থেকে তারা কিছু কিছু জিনিস পড়ছে, এইটা আমার বেশি মনে হয়েছে। আপনি যেটা বললেন আমাদের প্রজন্মের পরে, এখানে উত্তরণের উপায়টা কি? প্রথমত সমস্যার কারণ নির্ধারণ করতে হবে, তারপরেই না আমরা সমাধানে যাব। তো কারণটা আমার মনে হয় দুটো, একটা আসে সামাজিক রাজনৈতিক প্রভাব, দ্বিতীয় আসে শিক্ষা ব্যবস্থা, এবং এই দুটো জিনিস আবার পরস্পর সম্পর্কযুক্ত। তো এইগুলো নিয়ে আসলে গবেষণার প্রয়োজন আছে, যে আমাদের স্থানিক পরিসরে আমাদের বাস্তবতাটা কি, সেই বাস্তবতা উপলব্ধি, এবং কি করলে, কোন পদ্ধতিতে আগালে আমাদের এই প্রজন্ম বই পাঠের দিকে, জ্ঞান চর্চার দিকে ধাবিত হবে, সেটা সন্ধান করা জরুরি। তবে সাথে সাথে উনি যেটা বললেন, বর্তমান সময়ের যে ব্যাপারগুলো, যে কিছু আলো দেখা যাচ্ছে, তো এটা একটি ইতিবাচক ব্যাপার, যে বর্তমান সময়ে ইতিহাসের প্রতি কিন্তু আবার আগ্রহ তৈরি হচ্ছে, তারা ইতিহাসকে জানতে চাচ্ছে, জেনেছে আগেও কম বেশি জেনেছে, কিন্তু এখন নতুন করে আবার জানতে চাচ্ছে। তো তাদের কাছে সঠিক ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিটা পৌঁছানো দরকার, এবং তারা যদি সঠিক পথটা পায়, তাহলে এখান থেকেই হয়তো আমাদের উত্তরণের পথ আছে। আহসান কবির, আপনার তো উপন্যাসের জায়গাটা অনেক শক্তিশালী জায়গা, আপনি ট্রিলজি লিখেছেন উপন্যাসের, একটু বলবেন মার কাছে যাব থেকে যে আপনার ট্রিলজি যাত্রা শুরু হলো, সেটা শেষ হলো কি দিয়ে?
এটা আসলে আমি যাই দিন প্রতিদিন পত্রিকায় জয়েন করেছিলাম, তো সেখান থেকে আমাকে 94 সালে। তো দৈনিকটা যাত্রা শুরু করেছিল আসলে 97 সালেই, 98 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তো সেই পত্রিকায় থাকার কারণে আমি নারায়ণগঞ্জ যেতে হয়েছিল, ওখানে টানবাজার নামে পতিতালয় ছিল, তো ওইটার উপর রিপোর্ট করার জন্য। তো আমি 3বার গিয়েছিলাম তখন আমার মাথায় ঢুকেছিল এদের জীবন নিয়ে যদি আমি করতে পারতাম। আগ্রহটা বাড়িয়ে দিয়েছিল 98 সালে এটা উচ্ছেদ হয়েছিল, অথবা 97 সালে উচ্ছেদ হয়েছিল। তো উচ্ছেদ হওয়ার পরে অমানবিকভাবে কিছু জিনিস তখনও গিয়েছিলাম, পত্রিকায় এটা ছাপা হয়েছিল যে কিভাবে তাদেরকে কোনো সুযোগ না দিয়ে অথবা তারা কোথায় যাবে এইটা না ভেবেই তাদেরকে ওইখান থেকে উচ্ছেদ করা হয়। তো তখন আমি যেতে যেতে যে মানুষগুলোর সাথে পরিচিত হয়েছিলাম, যারা ওখানে ব্যবসাটা করতেন, তারপরে যারা এখানে দালাল টাইপ ছিলেন, যে মানুষরা আসতো, সব মেয়ের গল্পই একরকম মনে হতো। তো এইটা নিয়ে প্রথমটা ছিল মার কাছে যাব, তারপরে ছিল ঘর ইন এক ঘরে, লাস্ট ছিল হচ্ছে টানবাজারের শেষ ছেলেটা। এই কারণে যে মূলত দুটো ছেলের গল্প, একটি হচ্ছে নিজে পতিতালয়ে থাকা সত্ত্বেও ছেলেটাকে একজন ইমাম টাইপের মানুষের কাছে দিয়ে আসে পালনের জন্য, আর আরেকটি বাচ্চা এই পতিতালয়ের ভেতরেই মানুষ হয়। এই দুইজনের জীবন নিয়ে যে টানবাজারের শেষ ছেলেটা। এবং অমানবিক যেটা আমি দেখেছি বা মানুষ আমাকে বলেছে, তো ওনাদেরকে দাফন হতো না, দাফন করার সময় তারা শীতলক্ষা নদীতে যেয়ে ওইখান থেকে লাশটা ছেড়ে দিত, ভাসিয়ে দিত। তখন ওই ছেলেটাও হুইমে থাকে যে সে একটা খুনের মামলায় জড়িয়ে যায়, যে আমার যদি কখনো ফাঁসি হয় তাহলে আমাকে যেন মানে কবর না দেওয়া হয়, আমাকে যেন শীতলক্ষা নদীতে পানিতে ডুবিয়ে দেওয়া হয়, কারণ আমি মনে করব তখন আমি আমার মার কাছে যাচ্ছি। এরকম জিনিসটা ছিল। এইটা কত সালে লিখলেন আপনারা এই 3টা ট্রিলজি? 12, 13, 14। এর বাইরে, এই ট্রিলজির বাইরে আপনার অন্য কোনো উপন্যাস রয়েছে? হ্যাঁ, প্রথমটা হচ্ছে নিখোঁজ নিহত নয় ফেনীর উপরে, সেটাও রিপোর্টিং করতে যেয়ে পাওয়া। তারপর হচ্ছে ভালোবাসা মরে যায়, মুগ্ধতা মরে না। তারপরে দুঃখ বাড়ি, স্মৃতির গহনাগুলো। সর্বশেষ যেটা উপন্যাসের স্টাইলে লিখেছিলাম সেটা হচ্ছে বাড়ি নম্বর 677। সেটি হচ্ছে 3 দিনের ঘটনা, 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট 1975। এই রিপোর্টিংয়ের সঙ্গে আপনার উপন্যাস লেখনের এই ভাষাগত ফারাকটা কীভাবে আপনি নির্ণয় করেন? সেটা আছে যে সমালোচকরা বলে যে এটা রিপোর্টিং না উপন্যাস, সেটা একটা জিনিস আছে। আর আমি মনে করি যে আমি তো কোনো না কোনোভাবে কারো না কারো দ্বারা একটু হলেও প্রভাবিত। এটা প্রথম যখন কাজী আনোয়ার হোসেন বা পরে হচ্ছে হুমায়ুন আহমেদ পড়তে পড়তে, বা হুমায়ুন আজাদ, কিংবা ধরেন শহীদুল জহির, তারপরে শওকত ওসমান তো আরও আগে ছিলেন। তারপরে যাই হোক, আমি 2টা বা 3টা মানুষ দ্বারা খুব বেশি পড়তাম। আমি এই পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি এমন একটা ভাষা তৈরি করতে চাই যেটা কারোর সাথে মিলবে না। চার টেবিলে বলছিলেন হাসান আজিল হকের কথা বলছিলেন। হাসান আজিল হক স্যারের কথা বলছিলাম। জি, আমরা আপনার কাছে আসব। আপনি আপনার যে গবেষণার জায়গা, এর বাইরেও আপনার লেখালেখির জায়গা জগৎ রয়েছে। আপনি কবিতা লেখেন এবং গদ্যও লেখেন, সেই প্রসঙ্গে যদি খানিকটা বলেন। আমি প্রধানত গবেষণামূলক গদ্যই লিখছি। এর বাইরে যে লেখালেখি করছি সেগুলো এখনো প্রকাশ হয়নি, মানে আপাতত আমি গবেষণামূলক লেখালেখি নিয়ে গেছি। আর আপনার এই যে লেখালেখি যে গবেষণা, আপনি পিএইচডি করছেন, হ্যাঁ, পিএইচডি বিষয় কি আপনার? আমার পিএইচডির বিষয় আখতারুজ্জামান ইলিয়াস এবং শহীদুল জহিরের কথা সাহিত্য। মানে কথা সাহিত্যের ভেদ নিয়ে আপনারা তুল্যমূল্য বিশ্লেষণ করছেন? ঠিক তুলনামূলক বিশ্লেষণও না, এই দুই সাহিত্যিকের অনেক দিক থেকে এনাদের ভেতরে কিছু সাদৃশ্য পাওয়া যায়। এজন্যই আমি এই দুইজনকে একই সাথে নির্বাচন করেছি, করে কাজ করছি। তো একটা বিকল্প পাঠ করার চেষ্টা করছি, এখন দেখা যাক কি হয়। খুবই ভালো একজন মানুষের কথা বলেছেন, যার কথা আমি বলি নাই, আখতারুজ্জামান ইলিয়াস। তো ওনার সাথে আমার জীবদ্দশায় আমি নিজে প্রচুরবার দেখা করতে গিয়েছি, এবং তখন আমি বলেছি যে আপনি অন্তত একটা জিনিস আলাদা করতে পেরেছেন, যে একটা পপুলার ফর্ম, একটা সিরিয়াস ফর্ম। আপনি সিরিয়াস ফর্মে লিখেছেন, যার সাথে আপনার পপুলার ফর্মে লেখা চিলেকোঠার সেপাইয়ের সাথে কোনো মিল নেই। তখন উনি আমাকে প্রথমে বললো, কেন মিল নেই? আমি বললাম, ওটা আমি বারবার পড়তে পারছি, কিন্তু আপনি যদি দোজগের ওম আমার কাছে মনে হয়, তো সেইটা আমার কাছে মনে হচ্ছে 3 বা 4 পাতা পড়ার পরে আমি আবার প্রথম পাতা পড়ি যে আমি আসলে কোনো কিছু মিস করলাম কি না। তো এই মানুষটাকে স্যালুট, উনি চলে গিয়েছেন। সিরিয়াস ধারার উপন্যাস ছিল, অথবা হাসান আজিজুল হক বা শহীদুল জহির, আমার কাছে এদেরকে সাহিত্যের বরপুত্রই বলা হয়। আমি হুমায়ুন আহমেদকেও বাদ দিই না, কারণ হচ্ছে
উনি প্রচুর পাঠক পাঠক তৈরি করেছেন, প্রজন্ম তৈরি করেছেন। প্রজন্ম তৈরি করেছেন। আপনি প্রথম বই বের হচ্ছে এই বইমেলায়, হ্যাঁ, এই আনন্দটা কেমন? আনন্দটা অবশ্যই ভালো। দীর্ঘদিন কাজ করেছি সেলিম আল দীনকে নিয়ে। আমি যখন সেলিম আল দীন প্রথমে পড়া শুরু করি তখন দেখা যাচ্ছে সেলিম আল দীনকে নিয়ে বিশ্লেষণধর্মী কাজের সংখ্যা খুবই কম। তাকে নিয়ে যে লেখাপত্রগুলো হয়েছে বেশিরভাগই স্মৃতিচারণমূলক, অনেক ক্ষেত্রে প্রশস্তিমূলক, কিন্তু বিশ্লেষণধর্মী লেখা আমি যখন প্রথম গবেষণা করি তখন খুবই কম ছিল। তো তারপর থেকে এখন লেখালেখি করেছি, গ্রন্থভুক্ত যে প্রবন্ধগুলো সেগুলোও বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। তো সেলিম আল দীন যারা চর্চা করে, সেলিম আল দীনের নাটক নিয়ে আগ্রহী বা গবেষণা করতে চায়, তাদের জন্য এই কাজটা মনে হয় দরকারি কাজ হবে এবং আমি এইটা আপনি বইটা যদি গ্রন্থনা আমাদের করতে পেরে। দর্শকের জন্য যে বইটা দেখান আপনি, আচ্ছা, কোন বইটা? প্রকাশনী থেকে বের হলো এটা? বইটা বেরিয়েছে মাওলা ব্রাদার্স থেকে, এই যে বইটা। তো ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ আহসান কবির, আপনি সময় করে আমাদের সময় দিয়েছেন, অশেষ ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আমরা শেষ করছি আজকের আমাদের বইমেলা নিয়ে আয়োজন। আগামীকাল একই সময় আমরা উপস্থিত হব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো বইয়ের সঙ্গে থাকুন, বই পড়ুন।